আচ্ছা, আজকের ভিডিওটা যে বিষয়ের উপর সেটা হলো আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই টার্মটা আমি আগেও রাসায়নিক বিক্রিয়া ভিডিওটাতে এই তড়িৎ রাসায়নিক শ্রেণী টার্মটা ইউজ করেছিলাম। তো আজকে আমরা ওটাই জানবো যে তড়িৎ রাসায়নিক শ্রেণী আমার বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কী। ঠিক আছে, তো এটা হলো একটা সারণী, একটা টেবিল, উপর থেকে নিচের একটা টেবিল। এটাতে কি হয়, এটাতে এই সারণীতে আমার কি হয়, আমি ধাতুগুলোর সক্রিয়তা বুঝতে পারি, সক্রিয়তার ক্রম। ঠিক আছে, এই শ্রেণীতে যত আমরা উপর থেকে নিচে যাব তত সক্রিয়তা কমতে থাকে ধাতুগুলোর, বা যত আমরা নিচ থেকে উপরে যাব, যত নিচ থেকে উপরে যাব তত কি হবে, সক্রিয়তা বাড়তে থাকে, সক্রিয়তা বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার কিসের সক্রিয়তা, এই সক্রিয়তার ক্রম দিয়ে আমরা প্রতিস্থাপন ক্ষমতা বিচার করতে পারি। ঠিক আছে, একটা ধাতুর আরেকটা ধাতুর সাথে। এবার এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিয়মটা কি বলে, নিয়মটা আমি বলেছি আগের ভিডিওতেও। তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে যে এই শ্রেণীতে যে যে মৌলগুলো উপর দিকে আছে, মানে আমি যদি দুটো মৌলকে কম্পেয়ার করি, ফর এক্সাম্পল পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম, তাহলে যে এই শ্রেণীতে উপরে আছে সে তার নিচের ধাতুটাকে প্রতিস্থাপিত করতে পারবে, কিন্তু যে ধাতুটা নিচে আছে সে তার শ্রেণীতে তার উপরের কোনো ধাতুকে প্রতিস্থাপিত করতে পারবে না। বোঝা গেল? তাই আমরা এখানে দুটো উদাহরণ, জিঙ্ক আর এফি। এবার আমরা দেখতে পাচ্ছি শ্রেণীতে জিঙ্ক ওপরে আছে আর এফি নিচে আছে, তাহলে আমরা দুটো সমীকরণ লিখব। যেমন প্রতিস্থাপন বিক্রিয়ায় একবার জিঙ্ক এফিকে প্রতিস্থাপিত করবে, ধরে নিলাম এফি একটা যৌগ গঠন করে আছে ফেরাস সালফেট, তাহলে জিঙ্ক কী করবে, এফিকে সরিয়ে ওখানে চলে আসবে ZnSO4 প্লাস এফি। একই জিনিস আমরা এফির ক্ষেত্রে লিখব, এফি প্লাস ZnSO4, তাহলে কী হবে, FeSO4 প্লাস Zn। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্ক এফির ওপরে আছে, তার মানে কি জিঙ্ক এফিকে প্রতিস্থাপিত করতে পারবে। এই উপরের বিক্রিয়াটাতে কিন্তু জিঙ্ক এফিকে কী করেছে, প্রতিস্থাপিত করে দিয়েছে, এফিকে সরিয়ে নিজে বসে গেছে। তাই তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুযায়ী এই বিক্রিয়াটা কিন্তু সম্ভব। কিন্তু আমরা যদি নিচের বিক্রিয়াটা দেখি, এই বিক্রিয়া কিন্তু এফি জিঙ্ককে প্রতিস্থাপিত করছে, কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কিন্তু এফি জিঙ্কের নিচে অবস্থান করে, তাই এফি কখনোই জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে না। তাই এই বিক্রিয়াটা কিন্তু ভুল। বোঝা গেল? তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে তো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে জানতে পারি, আবার কোন বিক্রিয়া, কোন প্রতিস্থাপন বিক্রিয়াটা সঠিক আর কোনটা সঠিক নয় সেটাও কিন্তু একটা ধারণা পাওয়া যায়। বোঝা গেল? এবার এই প্রতিস্থাপন বিক্রিয়ার এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়, মূল বিষয় যেটা, সেটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রেণীতে একটা জায়গায় হাইড্রোজেন আছে। ঠিক, তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিয়ম অনুযায়ী এই হাইড্রোজেনের উপর দিকে যে মৌলগুলো আছে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ সব ধাতুই আছে। ঠিক আছে, যে মৌলগুলো আছে তারা হাইড্রোজেনকেও প্রতিস্থাপিত করতে সক্ষম নিয়ম অনুযায়ী, কিন্তু এই চারটা ধাতু আবার হাইড্রোজেনের নিচে আছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে। তার মানে এই ধাতুগুলো কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। কোথা থেকে? হাইড্রোজেনের কোনো যৌগ থেকে। তো আমাদের এখানে যেটা বিষয় হলো হাইড্রোজেনের যৌগ কোনটা, এটা হলো অ্যাসিড। অ্যাসিড, আমরা লঘু অ্যাসিডের কথা বলছি। অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করলে কি তৈরি হবে? H2 গ্যাস। তাহলে অ্যাসিড থেকে H2 গ্যাস মুক্তি, কারণ আমরা জানি অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকে। বোঝা গেল? তাহলে তার মানে হলো যে আমাকে লঘু অ্যাসিডের ভেতর থেকে H2 গ্যাসকে মুক্ত করতে হবে। বোঝা যাচ্ছে? তার মানে এই শ্রেণী অনুযায়ী কিন্তু এই নিচের যে ধাতুগুলো আছে এই চারটা, এই Cu, Hg, Ag, Au, এই চারটা ধাতু কি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে, তাই এরা কি H2 মুক্ত করতে পারবে? পারবে না, মুক্ত করতে পারবে না।
ঠিক আছে। আচ্ছা, অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করা অত সোজা নয়, সেই জন্য এই উপরের ধাতুগুলোর মধ্যেও সব থেকে উপরে যে 3টা ধাতু আছে, ক্যালসিয়াম, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, এরাই কি করতে পারে, এরা যেহেতু অনেক উপরে আছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের থেকে, তাই এরা কি করে, লঘু অ্যাসিড থেকে H2 গ্যাস মুক্ত করতে পারে। বোঝা গেল? তার মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে যে সক্রিয় ধাতুগুলো আছে, আচ্ছা পটাশিয়ামও আছে এর মধ্যে, পটাশিয়াম তো সব থেকে বেশি সক্রিয়, এই ধাতুগুলোই লঘু অ্যাসিড থেকে আমার এই H2 গ্যাস বা হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপিত করতে পারে, মানে মুক্ত করতে পারে, মানে বিক্রিয়ায় কি হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। বোঝা গেল? কিন্তু এই যেগুলো যে ধাতুগুলো বা যে মৌলগুলো হাইড্রোজেন নিচে আছে, তারা কিন্তু সে কোনোভাবেই লঘু অ্যাসিড থেকে H2 গ্যাসকে মুক্ত করতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে এই অ্যাসিড মুক্তিকরণের যদি আমি একটা বিক্রিয়া দেখাই, যেমন ম্যাগনেসিয়াম তো পারবে, তাহলে ম্যাগনেসিয়ামের একটা বিক্রিয়া, যেমন Mg+2HCl, এটা লঘু, ঠিক আছে, ডাইলিউট, সমান সমান কী হবে, MgCl2 হয়ে যাবে। এই হাইড্রোজেনকে বের করে দিবে, প্রতিস্থাপিত করে দিবে HCl থেকে, তাহলে Cl থাকলো, Mg বসে গেল Cl এর জায়গায়, MgCl2 যোজ্যতা অনুযায়ী, আর তৈরি হয়ে যাবে আমার H2 গ্যাস। বোঝা গেল? তার মানে কি এই বিক্রিয়াটা সঠিক বিক্রিয়া। কিন্তু এবার ম্যাগনেসিয়ামের জায়গায় আমি যদি সাপোজ কপার দিয়ে দিই, যে Cu+2HCl সমান CuCl2+H2, বিক্রিয়াটা দেখে কিন্তু মনে হচ্ছে সঠিক, কিন্তু এটা সম্ভব না, কারণ এই হাইড্রোজেনকে এই কপার প্রতিস্থাপিত করতে পারবে না, কারণ কপার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে থাকে। বোঝা গেল? তাহলে এই পরের বিক্রিয়াটা কিন্তু সম্ভব নয়। বোঝা গেল? তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীর প্রয়োগ আশা করি বোঝা গেল। এই শ্রেণীর এই ক্রমটা মুখস্থ করে নেওয়াই ভালো, এটা পরে অনেক জায়গাতেই আমাদের হায়ার ক্লাসেও কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে তড়িৎ রাসায়নিক শ্রেণী এবং তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে একটা ধারণা নেওয়া গেল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাই ছিল তড়িৎ রাসায়নিক শ্রেণী সম্পর্কে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।